যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, ততই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানান ধরনের উপাধি কিন্তু উঠে আসছিল। আপনারা জানেন কাকে যেন যুবরাজ বলা হতো কিছুদিন আগে, কাকে যেন সেনাপতি বলা হতো। আজ সেই যুবরাজ কোথায়, সেনাপতি কোথায়, অনেকেই প্রশ্ন করছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনার বার্থডে, জন্মদিন যখন পালন করা হয়, দেখে মনে হবে না একজন নেতার জন্মদিন হচ্ছে। অনেকেই বলে থাকেন এই জন্মদিন কোনো বলিউড অভিনেতাকেও হার মানাবে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার র্যালি নিয়ে যান, যখন তিনি বাড়ি থেকে এমনি এমনি বের হন, তখন দেখা যাচ্ছে তার পিছে পিছে একেবারে 30-এর বেশি পুলিশের গাড়ি। অনেকে বলে থাকেন তার বাড়ির সামনে একেবারে ব্যারিকেড দেওয়া থাকে, মানুষের যাতায়াত করতে অসুবিধে হয়, কার্যত বাস যাতায়াত করতে পারে না। দিলীপ ঘোষ, তিনি একজন আইকন হয়ে উঠেছিলেন যুব সমাজের কাছে। যখন এবিপি আনন্দে দাঁড়িয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, আমার তো ভীষণ ভালো লেগেছিল। এক মহিলা, তিনি নাকি অ্যাক্ট্রেস, তিনি বলছেন, যখন যুক্তিতে হেরে যাচ্ছেন, বলছেন আপনি একজন মহিলার সাথে এমনভাবে কথা বলতে পারেন? তখন দিলীপ ঘোষ বলেছিলেন আপনি মহিলা নন। আর সেই যে মহিলা তখন বলছেন কেন আপনি পরিচয় আপনি সরিয়ে দিচ্ছেন। দিলীপ বাবু বলেছিলেন আপনি মহিলা হওয়ার আগে একজন সিটিজেন, একজন ভারতের নাগরিক, আর নাগরিক হতে শিখুন। তারা বলছেন বিজেপি রাতারাতি দল গঠন করে রাতারাতি ক্ষমতায় এসেছেন, তাই তৃণমূল কংগ্রেসের, টিএমসিপির যারা নেতা রয়েছেন, যারা গুটকাখোর নেতা রয়েছেন, তারা কার্যত জোরপূর্বক ভার্চুয়ালি এই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, এবিভিপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তাদের যে যোগদান, সেটাকে বিজেপি এই কারণেই আটকাচ্ছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজ আপনারা জানেন শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন এই ব্রিগেডের মাঠে। কার্যত দিলীপ বাবুও শপথ গ্রহণ করেছেন, অগ্নিমিত্রা দেবীও করেছেন। তাদের কি পদ হবে না হবে সেটা আগামী ভবিষ্যৎ বলবে, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেললেন। কার্যত তাদের যে অতীতের পরিশ্রম, সেটা আজ সফল হলো। শুভেন্দু অধিকারীর নেওয়া রিস্কগুলো, সেগুলো আজ সফল হলো। অন্যান্য নেতারা তো নেতাগিরি করেছেন বিজেপিতে থেকে, কিন্তু শুভেন্দু অধিকারী নেতাগিরির পাশাপাশি সেই যে বড় সড়ো একটা রিস্ক, সেটা কিন্তু নিয়েছেন। নইলে পরে আপনি অদ্ভুতভাবে দেখুন, শুভেন্দু অধিকারীর শপথের প্রাককালে তার যে আত্মসহায়ক রয়েছে, তাকে এইভাবে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। এতদিনের তারও লড়াই কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গেল, যেটা কিন্তু শুভেন্দু অধিকারী হতে দেবে না। তিনি কার্যত বলেছেন যে খুঁজে বের করবেন, যারা এটা করেছেন তাদেরকে খুঁজে যথাযথ শাস্তি দেওয়া প্রয়োজন। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মাননীয়া কার্যত তাদের অহংকার বর্জন করতে পারছেন না। তাদের শশী পাজা দেবী, তাদের ওই যিনি রয়েছেন চন্দ্রিমা দেবী, তারা কার্যত শোকজ যে লেটার, চিঠিগুলো পাঠাচ্ছে তাদের নিজেদের মুখপাত্রদের। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে বলছেন যে বামেরা আসুন, অতি বামেরা আসুন, সবাই আসুন। তার কোট আনকোট বক্তব্যটা আপনাদের একটু শোনাই। তিনি বলছেন বাম, অতি বাম, যে কোনো জাতীয় দল যেখানে আছেন আসুন, আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি ওই 4টা থেকে একেবারে 6টা পর্যন্ত অফিসেই থাকি। প্রথম শত্রু আমাদের বিজেপি। কার্যত কোট আনকোট এমনটাই বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভুলে গেলে চলবে না, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন, তখনও কিন্তু তিনি একই কাজ করেছিলেন। তিনি বলেছিলেন এই বাম আমাদের সব থেকে বড় শত্রু। ক্ষমতায় আসার পরেই এই বাম এখন তার কাছে বন্ধু হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো সেই 2000 সালের আগের ঘটনাবলীগুলো মনে আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মীর জাফর বলতেন, আবার সেই কুণাল ঘোষ বলতেন মীর জাফর, বলতেন যে চোর চোর, চোরটা শিশির বাবুর ছেলেটা। এই যে অপমানগুলো যেগুলো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে করা হয়েছিল, সেই মমতা নিজেই যে সব থেকে বড় মীর জাফর, তার উদাহরণ আপনারা সেই 1998-99 সালগুলোতে যে ঘটনাবলী চলছিল তখন বুঝতে পারবেন। শুরুর দিকে মমতা এনডিএর সঙ্গে কার্যত সরাসরি জোট না করলেও সিট শেয়ার করেছিল, কিন্তু পরবর্তীতে তার অতি লোভের কারণে তিনি কিন্তু কার্যত এনডিএর সঙ্গে একেবারে ঘোষণা করে জোট সেটা কিন্তু করেছিলেন। এর আগে তিনি যখন কংগ্রেস করতেন, কংগ্রেসের দয়াতে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদের টিকিট পেলেন। যথারীতি বিপুল ভোটে সেখান থেকে তিনি জিতলেন এবং লোকসভায় গেলেন কনিষ্ঠতম সাংসদ হিসেবে। কিন্তু এই মমতা যে কার্যত সেই কংগ্রেসের মাথায় ছুরি রাখবে এবং ছুরি রেখে কার্যত ক্ষমতায় আসবে, এটা কে জানতো?
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা ছিল তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। কেন এমনটা বলছি, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন সে সময়। কার্যত তার যে কংগ্রেসের সভাপতি হওয়া, মানে এই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হওয়া, সেটা যখন বানচাল হচ্ছে, যখন তিনি সেই কন্টেস্টে হেরে যাচ্ছেন, তখন তিনি কার্যত এই কংগ্রেস দল ছেড়ে দিচ্ছেন এবং অজুহাত দিচ্ছেন বিভিন্ন রকমের। তারপরে সেই মুকুল রায়ের রেজিস্ট্রার করা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। যখন দাঁড়িয়ে সিপিআইএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন, তারাও আবার 2011 সালে দেখা যাচ্ছে এক হয়ে যাচ্ছে, বাম একদিকে, তারা দুজন একদিকে। তখন বিজেপিকে কি পরিমাণে অপমান সহ্য করতে হতো আপনারা হয়তো জানেন। বলা হতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। এই অপমানের পর বিজেপি আজ 2026 সালে ক্ষমতায় এসেছেন। সুতরাং যারা বলছেন বিজেপি রাতারাতি দল গঠন করে রাতারাতি ক্ষমতায় এসেছেন, তাই তৃণমূল কংগ্রেসের টিএমসিপির যারা নেতা রয়েছেন, যারা গুটকাখোর নেতা রয়েছেন, তারা কার্যত জোরপূর্বক ভার্চুয়ালি এই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, এবিভিপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তাদের যে যোগদান, সেটাকে বিজেপি এই কারণেই আটকাচ্ছে। কারণ এই যে তাদের ক্ষমতায় আসা, এটা কিন্তু একদিনের ফসল নয়, বহুদিনের অক্লান্ত পরিশ্রম। এই রাহুল সিনহা থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, যারা আদি বিজেপি নেতা, যাদের আরও বড় পদ পাওয়ার কিন্তু কথা রয়েছে, আর এই পদ পাওয়াগুলো তাদের স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। দিলীপ ঘোষ, তিনি একজন আইকন হয়ে উঠেছিলেন যুব সমাজের কাছে। যখন এবিপি আনন্দে দাঁড়িয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, আমার তো ভীষণ ভালো লেগেছিল। এক মহিলা, তিনি নাকি অ্যাক্ট্রেস, তিনি বলছেন, যখন যুক্তিতে হেরে যাচ্ছেন, বলছেন আপনি একজন মহিলার সাথে এমনভাবে কথা বলতে পারেন? তখন দিলীপ ঘোষ বলেছিলেন আপনি মহিলা নন। আর সেই যে মহিলা তখন বলছেন কেন আপনি পরিচয় সরিয়ে দিচ্ছেন। দিলীপ বাবু বলেছিলেন আপনি মহিলা হওয়ার আগে একজন সিটিজেন, একজন ভারতের নাগরিক, আর নাগরিক হতে শিখুন। এই যে দিলীপ বাবুর মন্তব্য, তারপর থেকে দিলীপ বাবুর ফ্যান বেস আরও কিছুটা বর্ধিত হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আজ দিলীপবাবু মন্ত্রিত্ব পেলেন, তার যে মন্ত্রিত্ব পাওয়া, সেটা কার্যত তার জয় নয়, পুরো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির শত শত নেতাদের জয়। এই বিজেপির জয়ের আগে রিজু দত্ত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বলেছিলেন? একজন বলেছিলেন সেই আইপিএস অফিসারকে যেখানে লুকিয়ে থাকুন না কেন, তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে দাঁড় করাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোন জল্লাদের কত ক্ষমতা, কোন দিল্লির বাবা এসে বাঁচায়, এইভাবে হুঙ্কার দিয়েছিলেন। আজ তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পাল্টি খেলেন সেই রিজু দত্ত, কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং পাপিয়া ঘোষ, কৃষ্ণেন্দু চৌধুরী, যাদের আপনারা কোনোদিন নাম শোনেননি, কিন্তু তৃণমূলের মুখপাত্র। কার্যত দলের 3 জন মুখপাত্র এমন রয়েছেন তৃণমূল কংগ্রেসের, যাদেরকে 6 বছরের জন্য তৃণমূল একেবারে সাসপেন্ড করে দিল। আর ওই 3 জনের মধ্যে রিজু দত্ত, কোহিনুর মজুমদার এবং সেই কার্তিক ঘোষের নাম রয়েছে। অপরদিকে পাপিয়া ঘোষ, কৃষ্ণেন্দু চৌধুরী, এনাদের শোকজ করা হয়েছে। আর এক্ষেত্রে একটা কথাই প্রযোজ্য হবে, মোচড়ালেও ভাঙে না। তৃণমূল কংগ্রেসের মাননীয়া মোচড়ালেও ভাঙে না। এই যে অ্যারোগেন্স, ঔদ্ধত্য এখনো যায়নি তাদের। নইলে তাদের দলে কি রয়েছে? মাত্র 80টা বিধায়ক, সেখানে দাঁড়িয়ে বিজেপির কাছে 260টা বিধায়ক, অথচ বিজেপির কর্মীদেরকে আজকে হতাহত হতে হচ্ছে, নিহত হতে হচ্ছে। তৃণমূল কর্মীরা বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই হচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য। এখন লাখ টাকার নয়, কোটি টাকার প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবেন। কারণ আপনারা জানেন যে 12 বছর আগে এই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে থাকেন তাকে একেবারে প্যারাশুট থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ যত যে বিল্ডিংয়ের স্ট্রাকচার, সেটা বানিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিল্ডিংয়ে থাকার কাজটা করছেন, গেস্ট হিসেবে থাকার কাজটা করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই তাকে দোষারোপ করছেন, তাকে উদ্দেশ্য করে এই কোহিনুররা বলছেন যে যত রকমের এখন যে দুর্নীতিগুলো হয়েছে, এখন যে কর্পোরেট স্টাইল হয়েছে এনাদের দলের, সব দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মানে পিসির রান্না করা ভাত ভাইপো কার্যত বেড়ে বেড়ে সকলকে দিচ্ছেন এবং জিজ্ঞেস করছেন, পিসির ভাত কেমন লাগছে, স্বাদ কি খুব ভালো হয়েছে নাকি একটুখানি নুন দেব? মানে অন্যের বেড়ে দেওয়া ভাত, অন্যের তৈরি করা ভাত শুধুমাত্র আমি সার্ভ করছি এবং আমি হেলিকপ্টার প্যারাশুট থেকে নেমে কার্যত সাংসদ হয়ে যাচ্ছি, যুব নেতা হয়ে যাচ্ছি এবং ক্রমশই দলনেতা হচ্ছি। যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, ততই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানান ধরনের উপাধি কিন্তু উঠে আসছিল। আপনারা জানেন কাকে যেন যুবরাজ বলা হতো কিছুদিন আগে, কাকে যেন সেনাপতি বলা হতো। আজ সেই যুবরাজ কোথায়, সেনাপতি কোথায়, অনেকেই প্রশ্ন করছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনার বার্থডে, জন্মদিন যখন পালন করা হয় দেখে মনে হবে না একজন নেতার জন্মদিন হচ্ছে। অনেকেই বলে থাকেন এই জন্মদিন কোনো বলিউড অভিনেতাকেও হার মানাবে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার র্যালি নিয়ে যান, যখন তিনি বাড়ি থেকে এমনি এমনি বের হন, তখন দেখা যাচ্ছে তার পিছে পিছে একেবারে 30-এর বেশি পুলিশের গাড়ি। অনেকে বলে থাকেন তার বাড়ির সামনে একেবারে ব্যারিকেড দেওয়া থাকে, মানুষের যাতায়াত করতে অসুবিধে হয়, কার্যত বাস যাতায়াত করতে পারে না। সেই আদিমকালের রাজাদের মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে রাজপথে যখন তিনি যাবেন তখন রাজপথ একেবারে স্তব্ধ হয়ে থাকবে। এখন অনেকেই বলছেন এই যে ক্যান্ডিডেট সিলেকশন, প্রার্থী নির্বাচন, সেই ক্ষেত্রে নাকি সাংসদদের কাছ থেকে কোনো রকমের মতামত নেওয়া হয়নি। জেলাগুলিতে যে সাংসদ রয়েছে, এক একটা সাংসদের আন্ডারে খুব যদি ভুল না হয় 6টা করে বিধায়ক বোধহয় রয়েছে, তো সেই সাংসদদের থেকে কোনো রকমের মতামত চাওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজওয়ারি করে নিজে নাকি প্রার্থী নির্বাচনে সোচ্চার হয়েছিলেন। আপনারা প্রার্থীগুলোর নাম দেখলেও বোধহয় কিছুটা আন্দাজ করতে পারবেন, কারণ এই যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, এই যে দেবাংশু, এনারা তো আগে ভোটে দাঁড়ায়নি, এনাদেরকে দাঁড় করানো হয়েছিল হয়তো এই ভেবে যে আর যাই হোক এই রকম তরুণ নেতারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, তারা দল ছেড়ে পালাবে না। হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ভেবেছিলেন, নইলে অন্য রকমের কোনো সমীকরণ হয়তো থাকতে পারে। এনারা আমার হয়ে কাজ করবেন, এখন রক্ত গরম রয়েছে, আর আমি যেদিকে যাব সেদিকেই থাকবে, আমার পাল্লা ভারী হবে, এইটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ছিল। কিন্তু আজ আপনারা দেখছেন এই দলের কার্যত করুণ পরিণতি হয়েছে। যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন, তখন কর্পোরেট স্টাইলে দুর্নীতি শুরু হচ্ছে তার 2-1 বছরের মাথায়। কিন্তু তার আসার সঙ্গে সঙ্গে, মমতার আসার সঙ্গে সঙ্গে যে যুব তৃণমূল কংগ্রেস, সে একটা সভাপতি পদ তৈরি করে দেওয়া হলো। কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই পদটা হয়তো আগামী ভবিষ্যতে দিতে হবে, মমতার প্ল্যানিং ছিল। শুরুতে সেই সভাপতি করা হয় শুভেন্দু অধিকারীকে, যিনি আজ মুখ্যমন্ত্রী হলেন, এবং এর পরবর্তীতে হয়েছিলেন সৌমিত্র খাঁ। আর তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 2 বছর বয়স থেকে রাজনীতি করেন এবং তিনি রাজনীতি করতে গিয়ে তার বাড়িতেই নাকি স্লোগান দিতেন এবং বলতেন যে দিদিকে মারলে কেন, সিপিএম জবাব দাও। এর থেকে হাস্যকর কিছু হতে পারে? একজন 2 বছরের শিশু কি কথা বলতে পারেন? আর সেই শিশু আবার স্লোগানিং করছেন, এটা ভাবার বিষয়। কার্যত অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের এই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ উন্নয়নকে মিস করুক না করুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, তার করা এই যে ভাড়ামি, সেই ভাড়ামি কিন্তু মানুষ ভীষণভাবে মিস করবেন। আপনারা কি মিস করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতে করা যে গানগুলো, কবিতাগুলো, তার করা ট্রিটমেন্ট, তার লয়ার হওয়ার সত্তা, তার যে ডাক্তার হওয়ার সত্তা, তার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, এই যে যাবতীয় রকমের তার প্রতিভা, এই সবটা কি আপনারা মিস করবেন? নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।